কেকেআর দলে শুরু হয়ে গেল পাওয়ার কোচের পাওয়ার। মানে কলকাতার নাইট রাইডার্স দলে যে পাওয়ার কোচ আছে আন্দ্রে রাসেল, সেই আন্দ্রে রাসেল কিন্তু তার পাওয়ার দেখানো শুরু করে দিল। কিভাবে, কি বৃত্তান্ত সবটাই বলবো এই ভিডিওতে। সেই সঙ্গে আরেকটা দুঃখের খবর হতে পারে কেকেআর সমর্থকদের জন্য, যেখানে শিডিউল সম্পর্কে কথা বলবো, যে শিডিউলটা বেরিয়ে এসছে সেই সম্পর্কে। এবং তার থেকেও বড় যে বিষয়, চিন্তার বিষয়, সেটা হলো মাথিসো পাথিরানা। সেই পাথিরানাকে নিয়েও কথা বলবো। অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই ভিডিওতে কেকেআর সমর্থকদের জন্য একটা ভালো খবর আছে আর দুটো খারাপ খবর আছে। সবটাই এই ভিডিওতে আলোচনা সাপেক্ষে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে সুখবরটা দিয়ে শুরু করি, যেখানে কেকেআর দলের মানে কোচিং স্টাফ, পাওয়ার কোচ যাকে বলা হচ্ছে আন্দ্রে রাসেল, সে কিন্তু তার খেলা দেখানো অলরেডি শুরু করে দিল। যদিও এই বছর সে খেলবে না, কেকেআর তাকে রিলিজ করে দিয়েছে বা যাই বলো, সে আইপিএল থেকে রিটার্ন নিয়ে নিয়েছে, তারপরেও সে কেকেআর দলের সঙ্গে রয়েছে। এবং গতকাল একটা ভিডিও ক্লিপে দেখা গেছে যে আন্দ্রে রাসেল ফিন অ্যালেনকে একটা কিছু বোঝালেন এবং ফিন অ্যালেন তার পরের বলেই নেটে ছক্কা মারলেন। মানে এখান থেকে কি বোঝা যায়, নিশ্চয়ই আন্দ্রে রাসেল তার খেলা দেখানো শুরু করে দিয়েছে, পাওয়ারের খেলা। হ্যাঁ, এবার তোমাদের অনেক কারোর মনে হতে পারে ফিন অ্যালেন কি 6 মারতে পারে না? ভাই অবশ্যই পারে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে ফিন অ্যালেনের থেকে আন্দ্রে রাসেল তো অনেকটাই ওপরে। আর যেহেতু এই ফরম্যাটটা হচ্ছে টি-20 ফরম্যাট, আর এই টি-20 ফরম্যাটে কিছু কিছু প্লেয়ার আছে যে তারা তৈরি হয়েছে টি-20 ফরম্যাটটাই খেলার জন্য, মানে টি-20 ফরম্যাটটা তাদের জন্যই। যেখানে আমাদের ভারতের যুবরাজ সিংয়ের কথা বলতে পারি, অভিষেক শর্মার কথা বলতে পারি, ওদিকে আন্দ্রে রাসেলের কথা বলতে পারি, এইরকম কিছু কিছু প্লেয়ার আছে। তো সেখান থেকে দেখতে গেলে আন্দ্রে রাসেল হয়তো ভালোই কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। কেকেআর দলটা একটা সাফল্য পাবে এই বছর, এটাই আশা করতে পারি। এই গেল ভালো খবর। এবার দুটো খারাপ খবর নিয়ে কথা বলি। প্রথমে সমর্থকদের জন্য একটা খারাপ খবর, যেটা হলো মানে দুটো খবরই সমর্থকদের জন্য খারাপ, কিন্তু যে খবরটা বেশি খারাপ সেটা হলো মাথিসো পাথিরানা। মাথিসো পাথিরানাকে এখনো এনওসি দেওয়া হয়নি, কেননা সে এখনো ফিটনেস টেস্টটা দেয়নি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মাথিসো পাথিরানা কেন ফিটনেস টেস্ট দিচ্ছে না। দেখো, এই বছর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার প্লেয়ারদের ফিটনেসের ওপর বিশাল 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 জোর দিচ্ছে, যে কারণে নুয়ান থুসারা এই প্লেয়ারটাও হয়তো এই বছর এনওসি পাবেই না। সে কিন্তু এটা বুঝে নিয়েছে, যে কারণে সে এখনও এই ফিটনেস টেস্ট দিচ্ছে না। এবার মাথিসো পাথিরানা ফিট হয়ে গেছে ঠিকই, কিন্তু টেস্ট দিতে গিয়ে যদি কোনোভাবে আটকে যায় তাহলে কিন্তু এই বছর আর সে আসতেই পারবে না। যে কারণে মাথিসো পাথিরানা পার্সোনালি নিজে দেরি করছে ফিটনেস টেস্টটা দিতে। আগে শ্রীলঙ্কায় দিতে হবে, তারপর সে ভারতে আসতে পারবে। সেখান থেকে ফিটনেস টেস্ট দেবে, এনওসি পাবে, মানে নো অবজেকশন সার্টিফিকেট পাবে, তারপরেই সে আসতে পারবে, তার আগে পারবে না। এবার সবে ইনজুরি থেকে রিকভার করে, মানে কিছুটা রিকভার করে উঠেছে মাথিসো পাথিরানা। এই সময় যদি সে কোনোভাবে ফিটনেস টেস্টে ফেল করে যায় তাহলে পুরো আইপিএল মিস করতে পারে। এই কারণে সে একটু ওয়েট করে যাচ্ছে। মোটামুটি আর কয়েকটা দিনের পর সে আরেকটু তাকে মানে ফিটনেসের দিকটা সে আরেকটু গ্রো করবে, তারপরেই সে ফিটনেস টেস্ট দেবে এবং এনওসি নিয়ে আসবে। এই রকমটাই আপাতত খবর আছে। এই গেল মাথিসো পাথিরানাকে নিয়ে খবর। তো কিছুটা দুঃখজনক বলতে পারো, তবে সর্বসাফল্যে বিচার করে খুব একটা দুঃখজনক নয়। যদি পুরোপুরি আইপিএল থেকে ছিটকে যায় তার থেকে ভালো অন্তত 2-4টে ম্যাচ মিস করা। 14টা ম্যাচ তো একটা দল খেলবে লিগের, তো সেখান থেকে একটা কি দুটো ম্যাচ মিস করলে খুব একটা অসুবিধা কিছু হবে বলে আমার মনে হয় না। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আর এই মাথিসো পাথিরানাকে নিয়ে কথা বলতে বলতে আর একটা কথা বলে রাখি, যেটা হলো রোবমান পাওয়েল। সে কিন্তু কেকেআর দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে, মুম্বাইতেই আছে, সে দলের সঙ্গে প্র্যাকটিস করছে। এবার প্রথম ম্যাচে কতটা মানে প্রথম 11-এর সুযোগ পায়, প্রথম একাদশের সুযোগ পায়, সেটাই দেখার বিষয়। আশা করছি সেই যে 4টে প্লেয়ারের নাম আমি বলেছিলাম বিদেশি, সেই 4টে প্লেয়ারই খেলবে। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে এসো, আমাদের এই চ্যানেলে আলোচনা করা আছে অলরেডি, মানে এই সকল বিষয় কেকেআরকে নিয়ে মোটামুটি কভার করা আছে। তো এই গেল মানে ভালো খারাপ সব রকম খবর। এবার সেই বিষয়টা নিয়ে কথা বলি, যেটা কেকেআর সমর্থকদের কিছুটা হলেও মানে মনকে দুঃখ দেবে। যেটা হলো এই বছর যে শিডিউলটা হয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবে, সেখানে প্রত্যেকটা দল 14টা করে ম্যাচ খেলবে। কিন্তু কেকেআর দলের খেলা যে দলের সঙ্গে সবথেকে বেশি জমে সেটা হলো চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তো এই দুটো ম্যাচের সঙ্গে একটা করেই খেলা আছে, এবং যে খেলাটা কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। মানে সমর্থকরা ইডেনে বসে এই খেলাটা উপভোগ করবে, এই রকমটা সৌভাগ্য তাদের আর হবে না এই বছর। চেন্নাইয়ের খেলাটাও তাকে গিয়ে খেলতে হবে চেন্নাইতে, আর ব্যাঙ্গালোরের সাথে যে খেলাটা আছে সেটা যদি ব্যাঙ্গালোরের মাঠে হতো তাও হতো, হবে নাগপুরে। মানে সেটাও আলাদা, মানে ব্যাঙ্গালোরের মাঠটাও কেকেআর সমর্থকদের কাছে হোম গ্রাউন্ডই বলতে পারো। মানে কবে যে লাস্ট ব্যাঙ্গালোর কেকেআরকে তাদের মাঠে হারিয়েছে সেটা এখনো জানি না, ব্যাঙ্গালোরও বোধহয় নিজেও তারা জানে না।
তো দুটো খেলাই, যে খেলা দুটো বেশি জমে, হ্যাঁ পাঞ্জাবের সঙ্গে যে খেলা সেটাও অ্যাওয়ে ম্যাচ আছে, রাজস্থানের সঙ্গে সেটাও অ্যাওয়ে ম্যাচ আছে, মানে এদের সঙ্গে একটা করে খেলা পড়েছে, বাকিগুলো দলের সঙ্গে সব দুটো করেই আছে, এই মুম্বাই এদের সঙ্গে দুটো করে আছে। তো অ্যাওয়ে ম্যাচ যে কোটা আছে, এটা খারাপ যে সমর্থকরা অন্তত ইডেনে বসে এই খেলাগুলো উপভোগ করতো, সেটা আর করতে পারবে না এই বছর। তো কি আর করা যাবে, এইভাবেই এগোতে হবে যেভাবে শিডিউল তৈরি হয়েছে। তোমরা যারা এখনো শিডিউল দেখোনি তারা অফিসিয়াল ওয়েবসাইট ঘাঁটতে পারো, সেখানে শিডিউল পরিষ্কার দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল কেকেআর সম্পর্কিত। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের মতামতটা, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।